সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। ৭১-এর মতো ২৪-এ গণকবর দিয়েছে শেখ হাসিনা, রাশেদ প্রধান। ভারতের অবস্থান স্পষ্ট করার পর সুর পাল্টালেন হাসিনা। গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন। ৭১-এর মতো ২৪-এ গণকবর দিয়েছে শেখ হাসিনা, রাশেদ প্রধান। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবার সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ১৯৭১ সালে তৎকালীন শোষক গোষ্ঠী যেভাবে গণহত্যা এবং গণকবর দিয়েছিল জাতির শ্রেষ্ঠ সন্তানদের, একইভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ২০২৪ সালে বাংলার গণতন্ত্রকামী তরুণ সমাজকে জুলাই-আগস্ট মাসে গণহত্যা করেছে এবং গণকবর দিয়েছে। শনিবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে জাগবার পক্ষ থেকে বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। রাশেদ প্রধান বলেন, ১৯৭১ সালে দেশের বুদ্ধিজীবী ও আপামর জনতার রক্তের সাগরের বিনিময়ে আমরা মানচিত্র পেয়েছিলাম, কিন্তু প্রকৃত স্বাধীনতা এবং সার্বভৌমত্ব পাই নাই। ২০২৪-এর বুদ্ধিজীবী দিবসে আমাদের নতুন করে শপথ নিতে হবে, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বাংলার মাটিতে আর অপরাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। প্রতিরোধ করতে হবে আওয়ামী প্রেতাত্মাদের ষড়যন্ত্র, রুখতে হবে ভারতীয় আগ্রাসন। নতুন সূর্যোদয়ে আমরা নতুন প্রজন্মের হাতে প্রকৃত স্বাধীনতা এবং গণতন্ত্র তুলে দিতে চাই। ভারতের অবস্থান স্পষ্ট করার পর সুর পাল্টালেন হাসিনা। ভারতে বসে শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সমালোচনায় যে বক্তব্যে বিবৃতি দিচ্ছেন তা ভারত সমর্থন করে না। দেশটির পক্ষ থেকে এমন অবস্থান স্পষ্ট করার পর অনেকটা সুর পাল্টিয়েছেন আওয়ামী লীগ সভাপতি। জনরসে পালিয়ে যাওয়া সাবেক এই প্রধানমন্ত্রী এবার বিবৃতি দিলেও ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা অন্তর্বর্তী সরকারের নাম উল্লেখ করেননি। ভারত এটাকে ভালোভাবে নিচ্ছে না বলেই দেশটিতে আশ্রিত শেখ হাসিনা সুর পাল্টিয়েছেন বলে মন্তব্য করেছেন বিশ্লেষকেরা। গতকাল শনিবার ভারতের পশ্চিমবঙ্গের প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজারের অনলাইন দিল্লি ঢাকার আপত্তি এবার নাম না নিয়ে ইউনূস প্রশাসনকে নিশানা করে উল্লেখিত বিবৃতি হাসিনার শিরোনামের সংবাদের সেই ইঙ্গিত পাওয়া গেছে। আনন্দবাজারের খবরে বলা হয়, ভারতে বসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধিতা করাকে ভালোভাবে নিচ্ছে না ঢাকা। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রিকে সে কথাই জানিয়েছিলেন বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিম-উদ্দিন। এ বিষয়ে ভারত সরকারের অবস্থানও স্পষ্ট করেছেন বিক্রম। বিদেশ সংক্রান্ত সংশোধনীয় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে তিনি জানান, ভারতে থেকে আওয়ামী লীগের নেত্রী বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বিবৃতির সমর্থন করে না নয়াদিল্লি। দিল্লি ঢাকার আপত্তির পর এবার নাম না করে ইউনূস প্রশাসনকে নিশানা করলেন হাসিনা। শনিবার বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে হাসিনার একটি লিখিত বিবৃতি সমাজ মাধ্যমে পোস্ট করেন পুত্র সজীব ওয়াজেদ জয়। সেই বিবৃতিতে সরাসরি ইউনূস প্রশাসনের নাম করেননি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, তবে তিনি লেখেন, দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে হটিয়ে অবৈধ ক্ষমতা দখল করে সাধারণ মানুষের ওপর অমানবিক নিপীড়ন নির্যাতন চালাচ্ছেন। মুক্তিযোদ্ধার চেতনাকে জলাঞ্জলি দিয়ে জামায়াত ইসলামী সহ ১৯৭১ সালের পরাজিত শক্তিকে পুনর্বাসন করছেন। মুক্তিযুদ্ধের স্মারকচিহ্ন পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে বলে অভিযোগ করেন হাসিনা। হাসিনার উদ্বেগ, বাংলাদেশে গভীর সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাংলাদেশকে জঙ্গিদের উর্বর লীলাভূমি পরিণত করা হচ্ছে বলে অভিযোগ তার। এইসব অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান হাসিনা। তার কথায় দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন। এরপর দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশ সফর করেন। তিনি প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন। সেখানে তাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে ভারত যেন হস্তক্ষেপ না করে। এছাড়া শেখ হাসিনা সেখানে বসে যে বিবৃতি দিচ্ছেন সেটা অন্তর্বর্তী সরকার ভালোভাবে নিচ্ছে না জানিয়ে সেই বার্তায় শেখ হাসিনাকে পৌঁছানোর আহ্বানও জানান তিনি।
দিল্লি গিয়ে বিক্রম মিস্ত্রি শেখ হাসিনা ইস্যুতে তাদের অবস্থান তুলে ধরেন। এতেই মূলত শেখ হাসিনার সুর পাল্টে যায়। গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন। মানবতাবিরোধী লঙ্ঘনের জন্য দায়ী অভিযুক্ত করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে বিলুপ্ত করার সুপারিশ করেছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। একই সঙ্গে জোরপূর্বক গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা খুঁজে পেয়েছেন কমিশন। গতকাল শনিবার বিকাল ৫টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গুম সংক্রান্ত কমিশন তাদের প্রধান অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছেন। অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৫ সদস্যের কমিশন ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে আনফোল্ডিং দ্য ট্রুথ শীর্ষক প্রতিবেদন হস্তান্তর করেন। জমা দেওয়া রিপোর্টের কমিশন সদস্যরা এ পর্যন্ত প্রাপ্ত ১৬৭৬টি অভিযোগের মধ্যে ৭৫৮ জনের অভিযোগ যাচাই বাছাই করে বলে জানান। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা প্রমাণ পেয়েছে কমিশন। এছাড়াও হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও সম্পৃক্ততা পাওয়া গেছে, যাদের মধ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অব তারিক আহমেদ সিদ্দিক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুনার রশিদ। প্রতিবেদনে গুমের শিকার ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরু সহ র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে কমিশন। কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান, গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা কাজটি এমনভাবে করেছেন যাতে এগুলো শনাক্ত করাও কঠিন হয়ে যায়। বিভিন্ন ফোর্স নিজেদের মধ্যে ভিকটিম বানিয়ে করেছে এবং পরিকল্পনা বিভিন্ন বাস্তবায়ন করেছে। তিনি আরও জানান, গুমের শিকার অনেকে এখনো সংখ্যামুক্ত হতে পারছে না। তাদের উপর এতটাই ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল যে তারা এখনো ট্রমায় ভুগছেন। প্রধান উপদেষ্টা তার সর্বশেষ বক্তব্যে গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সঠিক বিচারের আশ্বাস দেওয়ার পর রিপোর্টের সংখ্যা অনেক বেড়েছে উল্লেখ করে কমিশনের সদস্যরা অধ্যাপক ইউনূসকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানান। তিনি বলেন, আপনি আয়নাঘর পরিদর্শন করলে ভিকটিমরা অভয় পেতে পারেন। প্রধান উপদেষ্টা তাদের অনুরোধে সম্মতি দিয়ে জানান, স্বল্প সময়ের মধ্যেই তিনি জয়েন্ট ইন্টারোগেশন সেল, যা আয়নাঘরের নামে পরিচিত পেয়েছে, সেগুলো দেখতে যাবেন। তিনি কমিশন সদস্যদের তাদের অন্তর্বর্তী প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানান এবং কাজটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেন। কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান, তারা ৩ মাস পর মার্চে আরও একটি ইন্টারিম রিপোর্ট দেবেন। কাজটি শেষ করে চূড়ান্ত প্রতিবেদন দিতে কমপক্ষে আরও ১ বছর সময় প্রয়োজন বলে তিনি জানান। কমিশনের সদস্য হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি, মানবাধিকার কর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিল ইদ্রিস ও মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন।